দেখো, লাস্ট যেটা দিয়ে শুরু শেষ করেছিলাম সেটা লিথিয়ামের রেমো ডায়াগ্রাম ছিল। আমি আজকে লিথিয়ামের রেমো ডায়াগ্রাম দিয়ে সময় নষ্ট করবো না। আমাদের আজকে দুটো বড় বড় কাজ আছে। একটা হচ্ছে অক্সিজেনের রেমো ডায়াগ্রামটা করবো, আর তারপরে নাইট্রোজেনেরটা করবো। তা আগে অক্সিজেন না করে বেটার হবে আগে নাইট্রোজেনটা করে নেওয়া ভালো। চলো হেডিং করো, রেমো ডায়াগ্রাম অফ নাইট্রোজেন। একটু টাইম লাগবে এটা করতে, কিন্তু ডিটেলসে বুঝতে হবে সবাইকে। সবার আগে নাইট্রোজেনের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো একটা নাইট্রোজেন অ্যাটমের। কেউ বলবেন, আমি বলবো। আমার টোটাল চাই। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7 আছে। টোটাল কনফিগারেশন বলো। আমি এটা বলতে চাইছি। 1:2, 2:2, The 2s to 2p3. আর 2p3। ফাইন। এবার লিখতে হয় কি করে দেখো, ফুল ডায়াগ্রামটা ছবিতে বানাবো আমরা। তোমরা এখানে নাইট্রোজেনের 1s অরবিটাল বক্স দাও, বক্সে দুটো ইলেকট্রন দিয়ে দাও, নিচে 1s লেখো, অ্যাটমিক অরবিটাল লেখো, এটা নাইট্রোজেন। আগের দিন যারা ক্লাসে ছিল তারা জানে যে আমরা অ্যাটমিক অরবিটালকে কম্বাইন করে এমও বানাই, এবং কম্বিনেশনের প্রসেসটার নাম ছিল এলসিএও। এই ফুল ফর্ম কি ছিল এলসিএও? লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। আচ্ছা, এবারে 1s এর পরে নেক্সট হায়ার এনার্জির অরবিটাল 2s। এখানেও ইলেকট্রন দুটো আছে, লিখে নাও। 2s এর পরে তোমরা একটুখানি গ্যাপ দিয়ে তারপরেই টুপিটা আঁকবে। টুপির আবার তিনটে অরবিটাল আছে, একটা 2p(x) আছে, 2p(y) আছে, আর 2p(z) আছে। নাইট্রোজেনের এখানে টোটাল তিনটে ইলেকট্রন থাকে, তিনটে ইলেকট্রন দিয়ে দাও। এবার লক্ষ্য করো, আমি একদিকে শুধু নাইট্রোজেন এঁকে গেলাম। এটা হলো একটা নাইট্রোজেনের অ্যাটমিক অরবিটালের পজিশন গুলো এনার্জেটিক্যালি। সেম ভাবে আমাদের নাইট্রোজেন আরেকটা আছে। স্যার, আমি আরেকটা পিজেডটা নাইট্রোজেন। মাঝখানে থাকে না? হ্যাঁ, ও না, এটা আমি এর সুবিধার জন্য লিখলাম, এরকম ব্যাপার নেই। তুমি ঠিকই বলেছো, যেটা জিরো ওটা মাঝখানে থাকে। তা আমি আমার মতো অ্যারেঞ্জমেন্ট করে লিখেছি, এটা নিয়ে অসুবিধা হবে না খুব আচ্ছা, একটা। ওকে স্যার। আচ্ছা, একই রকম ভাবে আরেকটা নাইট্রোজেন অ্যাটম হয়, তাদের সেম ভাবে 1s এ দুটো ইলেকট্রন রাখো। এরও 2s আছে, যেখানে দুটো ইলেকট্রন থাকে। আর 2p তে যাও, 2p তে তোমরা ইলেকট্রন বসিয়ে দাও তিনটে। এরও একই রকম ভাবে একটু উল্টে লিখলে সুবিধা হবে আমার। 2p(z) লিখলাম, 2p(y) লিখলাম, 2p(x) লিখলাম। সরি, লাস্টেরটা 2p(x) হবে। এবার বলো তো, আমি যদি 1s আর এই 1s এদেরকে এলসিএও করি। তোমরা জানো এরা দুজন দুটো অ্যাটমিক অরবিটাল থেকে মলিকুলার অরবিটাল বানাবে, যাদের একটাকে আমরা বলি বন্ডিং, আরেকটাকে অ্যান্টি বন্ডিং। বলো তো, নিচেরটাকে আমরা বন্ডিং বলি না অ্যান্টি বন্ডিং বলি? নিচেরটাকে বন্ডিং। বন্ডিং। বন্ডিং বোঝানোর জন্য এদেরকে আমরা নাম দিই সিগমা 1s। যেহেতু 1s সিগমা করে, নাম ওই জন্য সিগমা। আর ওপরেরটাকে তোমরা করে দাও সিগমা স্টার 1s। তাহলে দুটো এমও বানানো হয়ে গেল, একটা সিগমা 1s আর একটা সিগমা স্টার 1s। একই রকম ভাবে 2s আর 2s এ আসো। 2s সেম কাণ্ড করবে। এরা একটা বন্ডিং বানাবে, আর একটা সেম ভাবে অ্যান্টি বন্ডিং বানাবে। এর বন্ডিংটার নাম লেখো সিগমা 2s, আর অ্যান্টি বন্ডিং এর নাম লেখো সিগমা স্টার 2s। তোমরা লিখে দাও, এর বন্ডিং এর নাম সিগমা 2s, অ্যান্টি বন্ডিং এর নাম সিগমা স্টার 2s। এখানে একটা বক্স দিয়ে দাও, এখানে একটা বক্স দিয়ে দাও। এবারে সবচেয়ে সমস্যা বলি, যখন পি আর পি এলসিএও এই প্রসেসের দ্বারা এমও তৈরি করে, তখন একটা সমস্যা জেনারেট করে। আগে সমস্যাটা বোঝাই। মনে করো আমাদের কাছে তিনটে পি অরবিটাল আছে। একটা অরবিটাল পি জেড, আরেকটা পি এক্স, আরেকটা পি ওয়াই। এটা গেল একটা নাইট্রোজেন অ্যাটমের। আরেকটা নাইট্রোজেন অ্যাটমের সেম। এইদিকে পি জেড আঁকছি, পি ওয়াই আঁকলাম, পি এক্স আঁকলাম। আমি ধরে নিলাম এটা আমাদের পি জেড, এটা আমাদের পি জেড। তোমরা বলো তো, দুটো নাইট্রোজেন অ্যাটম যদি কাছাকাছি আনি, পি জেড আর পি জেড হেড টু হেড করে ওরা কোন বন্ড বানাবে, সিগমা নাকি পাই? আমি কিন্তু পিজেড পিজেড সিগমা। হেড টু হেড বলছি। দেখবে পিজেড পিজেড অলওয়েজ হেড টু হেড হয়। হেড টু হেড ওভারল্যাপ করলে যেমন সিগমা বানায়, তখন পিওয়াই পিওয়াই এরা আর সিগমা বানাবে না, এরা বানাবে পাই। পিএক্স পিএক্স এরাও সিগমা বানাবে না, এরা বানাবে পাই। এমও বানানোর সময় এই কথাটা মাথায় রাখবো, পিজেড পিজেড সিগমা বানাবে, পিএক্স পিএক্স এবং পিওয়াই পিওয়াই এরা পাই বানাবে। এবার এটা কেন বোঝালাম দেখো,
যখন এখানকার তিনটে অ্যাটমিক অরবিটাল মিলে এমও বানাবে, আমাদের টোটাল এমও তৈরি হবে 6টা, 3টে পি। এই দুটো অ্যাটমিক অরবিটাল মিলে 3 3 মিলে 6টা এমও বানাবে, যাদের মধ্যে 3টে হবে বন্ডিং, 3টে হবে অ্যান্টি বন্ডিং। এবার এই বন্ডিং অ্যান্টি বন্ডিং গুলো কোনটা সিগমা কোনটা পাই সেটা বোঝানোর জন্য আমি এই পিকচারটা ড্র করলাম। আমরা একটা জিনিস পরিষ্কার বুঝে গেলে, পিজেড পিজেড হেড টু হেড করে, হেড টু হেড করলে এরা করবে সিগমা। তাহলে আমি সবার আগে পিজেড পিজেড কে হেড টু হেড ওভারল্যাপ করাই, ওভারল্যাপ করে বানাবো সিগমা। আর পিএক্স পিএক্স এবং পিওয়াই পিওয়াই এরা বানাবে পাই। দেখো তো এইটুকু কথা বুঝলে কিনা, তারপর আমি ছবিটা বানাচ্ছি। কারো কোনো ডাউট নেই? আচ্ছা, এবার শুনে নাও। প্রথমে আমরা পিজেড পিজেড কে ওভারল্যাপ করাচ্ছি। তাহলে ডটেড দাও, ডটেড দাও। এই জায়গায় আমরা পিজেড ওভারল্যাপ করলাম, একটা বন্ডিং বানাবো, আরেকটা অ্যান্টি বন্ডিং বানাবো। একটাকে লেখো সিগমা টু পিজেড, অ্যান্টি বন্ডিং কে লিখে দাও সিগমা স্টার টু পিজেড। এটা পিজেড পিজেড দিয়ে সিগমা করলাম। বলো তো পিজেড পিজেড সিগমা কেন করলাম? হেড টু হেড ওভারল্যাপ। হেড টু হেড ওভারল্যাপ। এবার বাকি যে দুজন আছে পিএক্স পিএক্স আর পিওয়াই পিওয়াই, এরা করবে পাই। যেহেতু দুজন একই সাথে পাই করে, ওদের এনার্জি অর্ডারটা একই রকম থাকবে। যেমন আমরা এখান থেকে পি এক্স থেকে একটা ডটেড দেব, পিওয়াই থেকে একটা ডটেড দেব, দিয়ে এই জায়গায় এটা একটা বক্স, এটা একটা বক্স। এখানে দুটো বক্সকে একসাথে রাখা হবে। একটা পি এক্স থেকে আসবে, আরেকটা পি ওয়াই থেকে আসবে। একটা নাম নিচে লিখে দাও পাই টু পি এক্স, আরেকটার নাম পাই টু পি ওয়াই। দুটোকে একসাথে রাখার কারণ দুজন একই এনার্জির অরবিটাল তৈরি করে। নিচেরটা যারা তারা বন্ডিং, আর এদের করেসপন্ডিং আবার অ্যান্টি বন্ডিং যাবে। তাহলে এখানেও আমরা দুটো অ্যান্টি বন্ডিং রাখবো। একটাকে বলবো পাই স্টার টু পি এক্স বলবো, আরেকটাকে পাই স্টার টু পি ওয়াই বলবো। এই হলো এতগুলো এমও। তাহলে নাইট্রোজেনের যদি এমও, এই ছবিটা কমপ্লিকেটেড ছবি, এটাকে যদি আমরা সিরিয়ালি লিখি, আচ্ছা তার আগে আমি একটু ইলেকট্রন গুলো বসাতে চাই। একটা নাইট্রোজেন অ্যাটমের 7টা ইলেকট্রন থাকে, ফলে নাইট্রোজেনের যদি মলিকিউল হয়, এখানে আমরা লিখতে পারি মলিকিউলার অরবিটাল। এখানে টোটাল ফিল আপ হবে 14টা ইলেকট্রন। তো 14 ইলেকট্রন কি করে ফিল আপ হয় একবার দেখো। আমি অন্য একটা কালার দিয়ে 14 ইলেকট্রন ফিল আপ করি। এই জায়গায় বসিয়ে দাও দুটো ইলেকট্রন, 2, এখানে বসিয়ে দাও 2, 4 হয়ে গেল। 6, তারপরে 8, তারপরে 10, তারপরে 12, তারপরে 14। তাহলে নাইট্রোজেনের এমও ডায়াগ্রাম বলে এটা। আর এটাকে যদি আমরা সিরিয়ালি লিখি, তোমরা সবার নিচ থেকে লোয়ার এনার্জি আগে, তারপর হায়ার এনার্জি লিখবে। আমি ফিলিংটা দেখো কি করে করি। সবার আগে আমাদের ছিল সিগমা 1s, তাতে ছিল দুটো ইলেকট্রন। এরপরে সিগমা স্টার 1s, তাতেও যাবে দুটো ইলেকট্রন। এরপরে সিগমা 2s এ দুটো ইলেকট্রন দাও, সিগমা স্টার 2s এও দেবো দুটো ইলেকট্রন। দেখো তো তারপরের অরবিটাল কে ছিল সিগমা স্টার 2s এর পরে? পাই টু পি এক্স, পাই টু পি ওয়াই একসাথে। আমরা এখানে ওপর নিচে লিখবো। এই জায়গায় লেখো পাই টু পি এক্স, তার নিচে লেখো পাই টু পি ওয়াই। কেউ বলো তো পাই টু পি এক্স ওয়াই কে ওপর নিচে কেন লিখলাম? ডানে বাই লিখলে কি সমস্যা ছিল? সেম এনার্জি। সেম এনার্জি, ভেরি গুড। সেম এনার্জি হলে ওপর নিচে লিখতে হয়। এরপরে ওরা তৈরি করবে পাই স্টার টু পি এক্স দেবে, তারপরে আছে পাই স্টার টু পি ওয়াই, সবার লাস্টে আছে সিগমা স্টার টু পি জেড। এই হলো নাইট্রোজেন এমও ডায়াগ্রাম। ইলেকট্রন বসিয়ে দাও। আচ্ছা, এখানে তো 8টা হয়ে গেছে। ওহো, একটা গন্ডগোল করলাম গো। মাঝখানে না সিগমা টু পি জেডটা আমি লিখিনি। আচ্ছা দাঁড়াও, এটা মুছে নিয়ে সিগমা টু পি জেড রাখতে হবে। তো তো এই জায়গায় এবারে লেখো সিগমা টু পি জেড, সিগমা টু পি জেড। তারপরে আমরা রাখতে পারি পাই স্টার টু পি এক্স, দেন পাই স্টার টু পি ওয়াই, সবার লাস্টে যাবে সিগমা স্টার টু পি জেড। ইলেকট্রন বসাও, 8 হয়ে গেছে। এদিকে 2, 10, 12, 14, ব্যাস। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে নাইট্রোজেনের এমও ডায়াগ্রাম করো, তাহলে এই ডায়াগ্রামটা তোমায় লিখতে হবে। ছবিটা আঁকা নেসেসারি না, যদি তোমরা এই লেখাটা সিরিয়ালি লিখতে পারো তাও এনাফ। এবার এখান থেকে ছোট ছোট দু একটা কোশ্চেন জিজ্ঞেস করি। ওরা প্রথমেই জিজ্ঞেস করতে পারে এর বন্ড অর্ডার ক্যালকুলেট করো। আমার মনে আছে আগের দিন আমি বন্ড অর্ডার ক্যালকুলেশন দেখিয়েছিলাম, আজকে আরেকবার বলি। কেউ বলো তো বন্ড অর্ডার ক্যালকুলেশন করার ফর্মুলা কি ছিল?
বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং ডিভাইডেড বাই 2। বাহ, ভেরি গুড। অনুভব বলছে না, ভেরি গুড। এটা ছিল নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। তোমরা বন্ডিং ইলেকট্রন হিসেব করো, দেখো বন্ডিং ইলেকট্রন 10টাই আছে। অ্যান্টিবন্ডিং হিসেব করো, 4টা বেরোবে। অ্যান্টিবন্ডিং মানে স্টার ছাড়া। কোনটা কোনটা স্টার ছাড়া আমি একটু টিক দিয়ে যাচ্ছি। এই একটা স্টার ছাড়া, এটা স্টার ছাড়া, সরি স্টার দেয়া। স্টার দেয়া মানে অ্যান্টিবন্ডিং। তো অ্যান্টিবন্ডিং এর 4টাই আছে। 10 - 4 ডিভাইডেড বাই 2, টোটাল দেখবে 3 বেরোবে। বন্ড অর্ডার 3 বেরোনো মানে নাইট্রোজেন আর নাইট্রোজেন ট্রিপল বন্ডেড। এটাই বন্ড অর্ডার 3 ইন্ডিকেট করে। তো নাইট্রোজেনের বন্ড অর্ডার যে 3, এদের মধ্যে যে ট্রিপল বন্ড আছে সেটা পরিষ্কার এমওটি থেকে বোঝা যায়। এবার বলো তো, পুরো সিস্টেমটাতে কোথাও আনপেয়ার ইলেকট্রন আছে না সবাই পেয়ার্ড আপ আছে? আমার প্রশ্ন, নাইট্রোজেন মলিকিউলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন দেখি অ্যান্সার দাও। 2। না, কেন? আরমান 2 কোথায় পেলে? আনপেয়ার্ড মানে, দেখি আরমান উত্তর দিক। আরমান, আনপেয়ার্ড কোনটাকে বলছো তুমি বলো? স্যার আনপেয়ার্ড মানে যেটা বন্ড করেনি। না, আনপেয়ার্ড মানে কোথাও কোনো ইলেকট্রন একা আছে কি? তুমি যেটা বলছো ওটা তো লোন পেয়ার। আমরা লোন পেয়ার জিজ্ঞেস করছি না, আমরা বলছি আনপেয়ার্ড। আনপেয়ার্ড মানে দেখো এখানে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন থাকা মানে পেয়ার্ড। দুটো ইলেকট্রন এভাবে থাকে, একটা আপস্পিন একটা ডাউন স্পিন। আনপেয়ার্ড মানে কোথাও কি এরকম আছে একটা ইলেকট্রন আপ স্পিনে আছে, এর সাথে ডাউন স্পিনে কেউ নেই? কারণ তুমি সব জায়গায় লক্ষ্য করবে 2 2 2, সব জায়গায় প্রত্যেকটা মলিকিউলার অরবিটালে দুটো দুটো করে ইলেকট্রন আছে। ফলে কোথাও কোনো আনপেয়ার্ড নেই, সমস্ত জায়গার ইলেকট্রনরা পেয়ার্ড আপ আছে। পেয়ার্ড আপ থাকলে আমরা সিস্টেমটাকে নাম দেব ডায়াম্যাগনেটিক। তার মানে কেউ যদি জিজ্ঞেস করে নাইট্রোজেন প্যারা নাকি ডায়া, তোমার অ্যান্সার দিতে হবে স্যার 100% ডায়া, কারণ ওর এমো ডায়াগ্রামে কোথাও আনপেয়ার্ড ইলেকট্রন একটাও নেই। দেখো কথাটা ক্লিয়ার কিনা। চলো রেসপন্স করো, তোমাদের ক্লিয়ার হলো নাইট্রোজেনকে কেন ডায়াম্যাগনেটিক বললাম? আমি গোল গোল করে দিয়ে যাচ্ছি, দেখো হ্যাঁ এই যে স্যার দুটো বুঝলাম। ইলেকট্রন এরা পেয়ার্ড। পেয়ার্ড প্রত্যেকটা মলিকিউলার অরবিটালে 2 এর বেশি ইলেকট্রন নেই, এক নেই, সব জায়গায় 2 2 করে। 2 2 করে মানে 100% পেয়ার্ড আপ ওরা, ওই জন্য এটা ডায়াম্যাগনেটিক। এখন প্রবলেম কি, নাইট্রোজেন নিয়ে প্রশ্ন আসলে তো বুঝলাম পারা যাবে, কিন্তু যদি প্রশ্ন করি, ধরো তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেসই করলাম, ধরো পরীক্ষায় এলো নাইট্রোজেন প্লাস, এটার বন্ড অর্ডার ক্যালকুলেট করতে বললো, সিস্টেমটা ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক রিপোর্ট করতে বললো। দেখো আমরা কি করে ডিল করব। নাইট্রোজেন প্লাস মানে একটা ইলেকট্রন কম না বেশি আছে? কম কম। আছে। কম। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলুন। 5.5টা? ও 7.5টা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কে যেন বললো প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে। এখন তোমরা নাইট্রোজেনের এমো ডায়াগ্রামে যাও, এটা নর্মাল নাইট্রোজেনের এমো ডায়াগ্রাম, যেখানে আমরা টোটাল 14টা ইলেকট্রন বসিয়েছিলাম। এবার বলো তো, আমি যদি 13টা ইলেকট্রন ফিল আপ করি, তাহলে একটা ইলেকট্রন কম কোত্থেকে কমবে? এমো ডায়াগ্রাম তোমাদের সামনেই আছে, একটা ইলেকট্রন কমাবো কোত্থেকে কমাবো? 2pz থেকে। 2pz থেকে একটা কমবে। তাহলে বলো তো, N2 প্লাসের যদি এমো ডায়াগ্রাম করি, আমি আর বাকিগুলো করলাম না, ডট 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 করে আসবে, সবার লাস্টে যেটা আমার সিগমা 2pz থাকবে সেখানে ইলেকট্রন হয়ে যাবে একটা, আর বাকিগুলো যেমন ছিল তেমন। এবার বলো এই সিস্টেমকে ডায়া বলা উচিত না প্যারা বলা উচিত? প্যারা। প্যারা, 100%। ভেরি গুড, সৃজিতা বলছে প্যারা। কারণ কি, ওর কাছে একটাই আনপেয়ার্ড রয়ে গেছে, যেখানে একটা থাকে সেই আনপেয়ার্ড। তাহলে একে আমরা ডায়া বলবো না, একে বলবো প্যারা। নেক্সট যদি আমি বন্ড অর্ডার ক্যালকুলেট করি, দেখবে এর বন্ড অর্ডার কি দাঁড়ায়, আমি আরেকবার করে দেখাই। তোমরা বন্ড অর্ডারের ফর্মুলা শিখেছো, বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বাই 2 হয়। এর বন্ডিং এ ইলেকট্রন ছিল আগে 10টা ছিল, এবার N2 প্লাস করাতে তো একটা কমে গেছে, বন্ডিং থেকে কমেছে। তাহলে বন্ড অর্ডার হবে 9 - 4 ডিভাইডেড বাই 2, এর বন্ড অর্ডার দাঁড়াবে 2.5। ভাবো নাইট্রোজেনের যেটা করেছিলাম সেটা একবার পাশাপাশি লিখি। নাইট্রোজেনের বন্ড অর্ডার আমরা পেয়েছিলাম 3, নাইট্রোজেন পেয়েছিলাম ডায়াম্যাগনেটিক, অথচ নাইট্রোজেন প্লাস এর বন্ড অর্ডার 2.5, আর ও বেরিয়েছে প্যারাম্যাগনেটিক। সেম ভাবে আমাকে ক্যালকুলেশন করে খুব তাড়াতাড়ি বলবে N2 প্লাস কি হওয়া উচিত, এর বন্ড অর্ডার কি হওয়া উচিত,
আর এটা একই রকম ভাবে ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক হওয়া উচিত। তোমরা N2 শুধু প্লাস না, N2 প্লাস, N2 প্লাস মানে কটা ইলেকট্রন কম ভাবো, ভ্যালেন্ট লাস্ট শেল থেকে ইলেকট্রন বের করে দাও, বাকি উত্তর চলে আসবে দেখবে। চলো ট্রাই করো। N2 প্লাস মানে কি, দুটো ইলেকট্রন কম, এই দেখো দুটো ইলেকট্রন কম। বাকিটা নিজেরা ট্রাই করো। ডায়ানা প্যারা answer ডায়াম্যাগনেটিক আর 2 হবে। একদম স্নেহায়ু যা উত্তর দিয়েছে সঠিক, এ ডায়াম্যাগনেটিক হবে, কারণ ওর সিগমা 2p z থেকে আরেকটা ইলেকট্রন কমে আসবে, একে ডায়াম্যাগনেটিক বলতে হবে। আর বন্ড অর্ডার যদি হিসেব করো বন্ড অর্ডার 2 বেরোবে। চলো উল্টো করে বলি এবারে, N2 মাইনাসে গেলাম, N2 মাইনাসের বন্ড অর্ডার বের করতে হয়, ডায়ানা প্যারা বের করতে হয়। বলো N2 মাইনাস মানে কি করা উচিত? আমি আবার আগের ডায়াগ্রামে ফিরলাম, একটু তাড়াতাড়ি বলছি, যদি কারো মনে হয় না বুঝতে অসুবিধে সে আমায় বলো, আমি একটু স্লোই বলবো তাহলে আরেকবার। ইলেকট্রন অ্যাড করা উচিত। গুড, ইলেকট্রন অ্যাড করা উচিত। তো চলো ইলেকট্রন অ্যাডই করি। আচ্ছা মনে মনে ইলেকট্রন অ্যাড করলে কোথায় যাবে বলো ইলেকট্রনটা? আচ্ছা আমি না N2 মাইনাসটা একবার করে দেখতে চাই। তো করার জন্য আমাকে আবার সেই এমও ডায়াগ্রামটা পুরোটা লিখতেই হবে। আমি একবার লিখলাম ইলেকট্রন এমও ডায়াগ্রামটা, সিগমা 1s, তোমাদের অসুবিধা হলে তোমরা আমার সাথে লেখো, সিগমা স্টার 1s, দেন সিগমা 2s হবে, সিগমা স্টার 2s হবে, তারপরে পাই 2p x আছে, পাই 2p y আছে, সিগমা 2p z আছে। তারপর এটা বলতে পারবে কেউ? পাই স্টার 2p x আছে, পাই স্টার 2p y আছে, সবার লাস্টে সিগমা স্টার 2p z আছে। এবারে আমি চাইছি N2 প্লাস এরটা করতে, সরি ভুল করলাম, N2 প্লাস না, আমরা N2 মাইনাসটা করতে চাই। N2 মাইনাস মানে ইলেকট্রন আছে 15টা। বলো 15টা ইলেকট্রন এখান থেকে বসানো শুরু করি। 2 4 6 8 10 12 14 15। দেখো এমো ডায়াগ্রাম তোমাদের চোখের সামনে, তোমরা কি বলবে, একে প্যারা না ডায়া? আমি প্যারা। এটা প্যারা, আমি জানি এটা সবাই পারবে। আমার লাস্ট অরবাইটাল, এটা অ্যান্টিবন্ডিং এ একটা ইলেকট্রন আছে, এ অবশ্যই প্যারাম্যাগনেটিক, তাহলে N2 মাইনাস লিখে দাও প্যারাম্যাগনেটিক। এবারে বলো তো N2 মাইনাসের বন্ড অর্ডার কি হওয়া উচিত? ওর একটা ইলেকট্রন অ্যান্টি বন্ডিং এ এসছে, বন্ডিং ইলেকট্রন 10টাই আছে, অ্যান্টি বন্ডিং এ 5টা এসছে, বাই 2, এর বন্ড অর্ডার বেরোবে আগের মতন 2.5। এবার নেক্সট অ্যান্সার করো, N2 2 মাইনাস, বলো ডায়ানা প্যারা? এটা ম্যাক্সিমাম ছাত্র ভুল করে, তোমরা ভাবনা চিন্তা করে উত্তর দেবে, N2 2 মাইনাস ডায়ানা প্যারা। ওয়েট করছি তোমাদের ডায়াম্যাগনেটিক। উত্তর। আচ্ছা শুনলাম না, আরেকবার। ডায়াম্যাগনেটিক। কেন ডায়া বললে অনুভব? স্যার পেয়ার্ড থাকবে। পেয়ার থাকবে। দেখো অনুভব যেটা বলছে, আমি অনুভবের কথায় আর একটু যোগ করি। N2 2 মাইনাস এর ক্ষেত্রে যখন তুমি 16টা ইলেকট্রন বসাবে, দেখো এই পাইস্টার 2px, পাইস্টার 2py এরা সেম এনার্জি তো, হুমস প্রিন্সিপাল ফলো করো। সেম এনার্জির অরবাইটাল যখন ফিল আপ হয়, কখনোই একটা অরবাইটালকে ফাঁকা রেখে ইলেকট্রন পেয়ার আপ হয় না। 16টা ইলেকট্রন বসানোর সময় এখানে একটা দেওয়ার পর এখানেই একটা দিতে হবে, এখানে দুটো দেয়া যাবে না, এটা হোমস রুলকে তাহলে ভায়োলেট করবে। তার মানে 16টা ইলেকট্রন বসানোর সময় সাবধান, এখানে একটা বসিয়েছো, এখানেই একটা বসাতে হবে, এখানে একটা না বসিয়ে এটাকে পেয়ার আপ করা যাবে না। অর্থাৎ N2 2 মাইনাস এর ক্ষেত্রে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, একে ডায়া বলা যাচ্ছে না, একে প্যারাম্যাগনেটিকই বলতে হবে। আর যদি ওর বন্ড অর্ডার ক্যালকুলেট করি, বন্ড অর্ডারও সোজা, 10টা বন্ডিং ইলেকট্রন ছিল, 6 অ্যান্টিবন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2, এর বন্ড অর্ডার বেরোবে 2। তো এরকম ভাবে আমরা যে কোনো সিস্টেমের বন্ড অর্ডার, ডায়ানা প্যারা, সমস্ত প্যারামিটার ক্যালকুলেট করা যায়। এখন একটা প্রশ্ন খুব আসে, এই যে 5টা স্পিসিস, আমি স্পিসিস কটা আরেকবার বলছি, N2, একটা N2 প্লাস করেছিলাম, N2 2 প্লাস করা ছিল, N2 মাইনাস ছিল, আর একটা N2 2 মাইনাস ছিল। জানো এদের সবার মধ্যে স্টেবিলিটি অর্ডার, এই প্রশ্নটা খুব দেয়, স্টেবিলিটি অর্ডার তোমরা লিখে নাও, এদের সবার স্টেবিলিটি অর্ডার। এর একটাই লজিক হয়, বন্ড অর্ডার দিয়ে। তোমরা থিওরি লেখো, হায়ার দ্য বন্ড অর্ডার হায়ার ইজ দ্য স্টেবিলিটি। তার মানে এই 5জনের মধ্যে যার বন্ড অর্ডার যত বেশি আসবে তার স্টেবিলিটি তত বাড়বে। বলতো 4জনের মধ্যে সবচেয়ে বন্ড অর্ডার বেশি কার ছিল? স্যার যাদের বন্ড অর্ডারটা একই হবে তাদের ক্ষেত্রে। হ্যাঁ সেটা আমি বলবো, সেটার জন্য আরেকটা অ্যাডভান্স থিওরি আছে, বোঝাচ্ছি।
আগে বলো হাইয়েস্ট স্টেবল কে এদের মধ্যে? তোমরা বন্ড অর্ডার একবার খুঁজতে শুরু করো, পেয়ে যাবে বন্ড অর্ডার কার সবচেয়ে বেশি বেরিয়েছিল। আমি নিচে ডেটাগুলো একবার লিখছি। নাইট্রোজেনের নাইট্রোজেনের বন্ড অর্ডার, বেশি। নাইট্রোজেনের বন্ড অর্ডার 3 ছিল। N2 প্লাসের বেরিয়েছিল 2.5, N2 2 প্লাসে বেরিয়েছিল 2, N2 মাইনাসের ছিল 2.5, N2 2 মাইনাসের ছিল আবার 2। তো হাইয়েস্ট বন্ড অর্ডার ছিল নাইট্রোজেনের। একেবারে নিশ্চিন্তে আমরা নাইট্রোজেনকে সব থেকে স্টেবল বলবো। দেখো তো সব থেকে স্টেবল নাইট্রোজেনকে কেন বললাম, তার উত্তরে তোমরা স্যাটিসফাই কিনা। আমি বন্ড অর্ডার খুঁজেছি, বন্ড অর্ডার যা হাইয়েস্ট আছে তার স্টেবিলিটি সবচেয়ে বেশি। এবারে আরমান যে প্রশ্নটা করলো খুব স্বাভাবিকভাবে আসে যে আমাদের তো এরপরে 2.5 বন্ড অর্ডার দুজনের আছে, নাইট্রোজেন প্লাসেরও আছে, নাইট্রোজেন মাইনাসেরও আছে। তখন আমরা কি করব? তখন লজিক হচ্ছে তুমি নাইট্রোজেন মাইনাসে চলে যাও, N2 মাইনাসে যাও। দেখো N2 মাইনাসের ইলেকট্রনটা অ্যান্টিবন্ডিং অরবাইটালে আছে। তো অ্যান্টিবন্ডিং অরবাইটালে যদি ইলেকট্রন আসে তাহলে তারা জেনারেলি আনস্টেবল হয়, কারণ অ্যান্টিবন্ডিংরা এনার্জেটিক্যালি হাই। তাহলে সেম বন্ড অর্ডার যদি আসে তুমি দেখবে কার অ্যান্টিবন্ডিং এ বেশি এনার্জি আছে সে কম স্টেবল, যার অ্যান্টিবন্ডিং এ কম এনার্জি আছে সে বেশি স্টেবল। তা আমি দেখেছি N2 মাইনাসের ক্ষেত্রে পাই স্টার 2px এ একটা ইলেকট্রন বেশি আছে, অথচ N2 প্লাসে ওর কিন্তু অ্যান্টিবন্ডিং এ ইলেকট্রন ছিল না। তাহলে আমরা এরপরে স্টেবিলিটি দেব N2 প্লাসকে, তারপরে তোমাকে দিতে হবে N2 মাইনাসকে, তারপরে আবার একই গল্প N2 2 প্লাস আর 2 মাইনাসের ক্ষেত্রেও বন্ড অর্ডার 2 2 এসছে। তখন তুমি N2 2 মাইনাসে দেখবে এর দুখানা অ্যান্টিবন্ডিং ইলেকট্রন আছে, অথচ এর অ্যান্টিবন্ডিং ইলেকট্রনের সংখ্যা কম। তারপরে আমরা অর্ডার ফেলবো N2 2 প্লাসের, তার লাস্টে ফেলবো N2 2 মাইনাসের। এই কনসেপ্ট যদি তোমাদের থাকে সত্যি সত্যি, এর বন্ড অর্ডার নিয়ে যাই প্রশ্ন দেবে স্টেবিলিটি নিয়ে, তোমরা শুধু আমার এই লজিকটুকু ফলো করো। হায়ার দ্য বন্ড অর্ডার হায়ার ইজ দ্য স্টেবিলিটি। আর যদি বন্ড অর্ডার সেম হয়ে যায় তাহলে অ্যান্টিবন্ডিং দেখো, যার অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বেশি আছে তার স্টেবিলিটি কম, অ্যান্টিবন্ডিং এ যার ইলেকট্রন কম তার স্টেবিলিটি বেশি। চলো অ্যান্সার দাও। এইটুকু তোমাদের কোনো ডাউট আছে নাকি কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার? আমি আরেকটা এক্সাম্পলে একটু বাদে যাব। স্যার অ্যান্টি বন্ডিংটা আরেকবার বোঝাবো, এটা কি বলবো? অ্যান্টিবন্ডিং, আচ্ছা স্নেহায়ু, তুমি নাইট্রোজেন প্লাস আর নাইট্রোজেন মাইনাসে আসো। নাইট্রোজেন মাইনাসে দেখো 15টা ইলেকট্রন ছিল, ওর অ্যান্টিবন্ডিং এ ইলেকট্রন থাকছে, পাই স্টারে একটা ইলেকট্রন থাকছে ওর। আর N2 প্লাসে কোনো অ্যান্টিবন্ডিং এ ইলেকট্রন ছিল না। এবার অ্যান্টিবন্ডিংরা জেনারেলি এনার্জেটিক্যালি হাই হয়, মানে ওরা আনস্টেবল। ফলে অ্যান্টিবন্ডিং এ যদি ইলেকট্রন বাড়ে তাহলে সিস্টেমটা স্টেবিলিটি কমবে। N2 মাইনাসটা N2 প্লাসের চেয়ে কম স্টেবল একটাই কারণে, ওর অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বেশি আছে তাই। আমি আরো এক্সাম্পল দিচ্ছি, চলো তোমরা নেক্সট হেডিং করো। আমি অক্সিজেনের এমো ডায়াগ্রাম করবো এবারে। নাইট্রোজেনটা করার পরে অক্সিজেন করতে আর অসুবিধা হয় না, অক্সিজেনের জন্য একটা শুধু রুল ফলো করতে হয়। তো অক্সিজেন করার আগে আমরা আরেকবার নাইট্রোজেনের ডায়াগ্রামটা, এবার আর ডায়াগ্রাম ড্র করব না, আমি এনার্জি অর্ডারটা দিয়ে বোঝাই। চলো নাইট্রোজেনের এমো ডায়াগ্রামটা আরেকবার লিখি। সিগমা 1s। আচ্ছা, কারো এমো ডায়াগ্রামটা সিরিয়ালি মুখস্থ হয়েছে এনার্জি অর্ডারটা? যদি কারো মুখস্থ হয় সে মাইক্রোফোনটা অন করে আমাকে একটু বলুক শুনি, তাহলে ওটা শুনে শুনে আমি লিখবো। কেউ যদি বলতে পারো, নাহলে আমি পরপর লিখে যাব। সিগমা 1s এর পরে কে, তারপরে কে? সৃজিতা বলো। স্যার বলবো? হ্যাঁ বলো সৃজিতা। সিগমা 1s, হ্যাঁ গুড, সিগমা স্টার 1s, ভেরি গুড। সিগমা স্টার 1s, তারপর খাতা দেখে না কিন্তু, হ্যাঁ। সিগমা 2s, সিগমা 2s, সিগমা স্টার 2s, সিগমা স্টার 2s, ফাইন। তারপর তারপর সিগমা 2px। না, নাইট্রোজেনের ছিল পাই, ওটা পাই টু পি এক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাই। পাই টু পি আর ওয়াই। নিচে হচ্ছে পাই 2py। হুম আর তারপরে সিগমা 2pz, হুম তারপরে পাই স্টার 2px, হুম নিচে পাই স্টার 2py, হুম তারপরে সিগমা স্টার 2pz। হ্যাঁ, এটা কার এমো ডায়াগ্রাম ছিল? নাইট্রোজেনের। এটা এমো ডায়াগ্রাম নাইট্রোজেনের ছিল। এবারে অক্সিজেন যখন করি, অক্সিজেনে একটাই ডিফারেন্স হয়, অক্সিজেনের সাইজটা নাইট্রোজেনের চেয়ে ছোট।
ছোট হওয়ার জন্য ওর যে পাই অরবিটাল গুলো আছে, পাইয়ের যে এমো গুলো আছে, এই এমো গুলো মোর ডিফিউজ দেন সিগমা। তাই এদের ক্ষেত্রে খানিকটা রিপালশন বেশি হওয়ার কারণে এরা এনার্জেটিক্যালি স্লাইটলি হায়ার, এরা এনার্জেটিক্যালি স্লাইটলি লোয়ার। এইটুকু ডিফারেন্স হয় অক্সিজেন অনওয়ার্ডস, আর অন্য কোনো ডিফারেন্স নেই। তার মানে অক্সিজেনটা যদি সাজিয়ে আমাকে লিখতে বলে, আমরা নাইট্রোজেনের মতোই আঁকবো। দেখে নাও আমি কি করছি। সিগমা 1s এর পর সিগমা স্টার 1s দিলাম, সিগমা 2s এর পরে সিগমা স্টার 2s দিলাম। পাইকে না রেখে আমরা এবারে সিগমা 2pz করলাম। তারপরে যথারীতি পাই 2px আছে, তারপরে যথারীতি পাই 2py হয়, তারপরে চলে যাবে পাই স্টার 2px, দেন পাই স্টার 2py, আর সবার লাস্টে যাবে সিগমা স্টার 2pz। এই হলো অক্সিজেনের এমো ডায়াগ্রাম। তোমাকে নাইট্রোজেন আর অক্সিজেনের এই ডিফারেন্সটুকুই খেয়াল রাখতে হয়, যে এনার্জি অর্ডারটা পাইয়ের ওপরে যায়, সিগমার একটুখানি নিচে আসে ডিউ টু ডিফিউজ অরবিটালের রিপালশনের জন্য। এখন অক্সিজেনের যদি ইলেকট্রন কাউন্ট করো, দেখবে অক্সিজেন মলিকিউলে টোটাল 16টা ইলেকট্রন আছে, 8 + 8 16। তো 16 ইলেকট্রন কি করে বসাতে হয় দেখে নাও একবার। এখানে দুটো ইলেকট্রন বসালাম, 2 4 6 8 10 12 14। মুশকিল হচ্ছে এই পর্যন্ত 14 হলো, বলতো এরপরে আরো যে দুটো ইলেকট্রন আমাদের কাছে আছে, এই দুটো ইলেকট্রন অ্যান্টিবন্ডিং অরবিটাল গুলো ফিল আপ করবে। কিভাবে করবে? আমি কি দুটো ইলেকট্রন পাই স্টার 2px এই বসিয়ে দেবো, আর পাই স্টার 2py স্যার একটা ফাঁকা একটা করে রাখবো? যাবে। একটা একটা স্যার করে যাবে। হুমস রুল। চলো, একটা করে বল। হোনস রুল তাহলে মাথায় তোমাদের ঢুকেছে, যে এখন কিন্তু আর একটা একটা মানে দুটো ইলেকট্রন এক জায়গায় বসবে না, এখন আমায় একটা একটা ইলেকট্রনই বসাতে হবে। এই হলো অক্সিজেনের এমো ডায়াগ্রাম। ফটাফট অ্যান্সার করো তাহলে, অক্সিজেনের এমো ডায়াগ্রাম থেকে কি প্রেডিক্ট করা যায়? ওর আনপেয়ার্ড আছে না নেই? আছে। আছে। কটা আনপেয়ার্ড আছে স্নেহায়ু? দুটো আনপেয়ার্ড আছে। আর দুটো যদি দুটো যদি আনপেয়ার্ড হয়, আমরা অক্সিজেনকে কখনো ডায়াম্যাগনেটিক বলতে পারি না। তার মানে এমওটি প্রমাণ করে দেয় অক্সিজেন প্যারাম্যাগনেটিক। অথচ আগের দিন ক্লাস শুরু করেছিলাম ভিবিটি বলে, ভিবিটি প্রেডিক্ট করেছিল অক্সিজেন নাকি ডায়াম্যাগনেটিক হবে অ্যাকর্ডিং টু ভিবিটি, কিন্তু এমওটি প্রমাণ করে যে না, অক্সিজেনের এমওতে পরিষ্কার দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সো অক্সিজেন ইজ প্যারাম্যাগনেটিক। এবার সেকেন্ড প্রশ্ন, অক্সিজেন প্যারাম্যাগনেটিক তো পরিষ্কার বোঝাই গেল। আচ্ছা সবাই একটু রেসপন্স করো তো, অক্সিজেন যে প্যারাম্যাগনেটিক বললাম, এটাতে কোনো ডাউট আছে না? ক্লিয়ার একদম যে হ্যাঁ ও প্যারাম্যাগনেটিকই হবে অ্যাকর্ডিং টু এমওটি? স্যার ওই পাই আর সিগমাটা এক্সচেঞ্জ হয় স্যার, ওটার কারণটা আরেকবার বলবেন? এটা কারণটা হচ্ছে অক্সিজেনের সাইজটা নাইট্রোজেনের থেকে ছোট, তো তার মানে নাইট্রোজেনের পরে অক্সিজেন আছে, তাহলে এর সাইজ যেহেতু ছোট হয়, ছোট হলে ডিফিউজ অরবিটালদের রিপালশন বাড়ে। মনে রাখবে পাই মানে ছড়ানো অরবিটাল গুলো, ওর ইলেকট্রন গুলো ছড়িয়ে থাকে, তো ছোট সাইজে ইলেকট্রন ছড়ানো মানে রিপালশন বেশি, ওই জন্য ও একটুখানি হাই এনার্জি লেভেলে যায়। যদিও উঁচু ক্লাসে গেলে আরো অনেক কনসেপ্ট আছে, সিগমা পাই মিক্সিং হয়, সেই মিক্সিং গুলো এখন আর বললে বুঝবে না, ওই জন্য আমি এটা সুন্দর একটা ছোট্ট লজিকে বোঝানোর চেষ্টা করলাম। পাইরা রিপালশনের জন্য দূরে চলে যায়, সিগমাটা একটু কাছে চলে আসে। আচ্ছা এবার বন্ড অর্ডার ক্যালকুলেট করি। বন্ড অর্ডারের ফর্মুলা সেমই আছে, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। তাহলে বন্ডিং এ গুণে দেখো, বন্ডিং এ কটা ইলেকট্রন আছে? 2 4 6 8 10টা 10। তো ফাইন, বন্ডিং এ 10টা ইলেকট্রন আছে। আর অ্যান্টি বন্ডিং মানে স্টার দেয়া যেগুলো, বুঝলে? স্টার দেয়াতে তুমি দেখবে টোটাল এখানে 4টা ইলেকট্রন আছে, এরাও স্টার দেয়া 6টা ইলেকট্রন আছে। সো 10 - 6 ডিভাইডেড বাই 2, আমরা বন্ড অর্ডার 2 পেলাম। এবং সবাই জানে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড হয়, কারণ কি বন্ড অর্ডার 2 পেয়েছি মানে ডাবল বন্ড। অক্সিজেন প্যারাম্যাগনেটিক পেলাম, বন্ড অর্ডার 2 পেলাম। এখন যে প্রশ্নটা খুব পরীক্ষায় আসে সেটা একটু বলা দরকার। আমরা অক্সিজেনটা অলরেডি করে ফেলেছি, অক্সিজেনের বন্ড অর্ডার 2 পেয়েছি, আর অক্সিজেনটা প্যারাম্যাগনেটিক পেয়েছি। এখন তোমরা 2-4 মিনিট যা সময় নাও, নিয়ে আমাকে O2 প্লাসটা বলবে, O2 2 প্লাস বলবে, এগুলো তোমাদের একা একাই করতে হবে। O2 2 প্লাস বলবে, আর O2 মাইনাস বলবে, এবং O2 2 মাইনাস বলবে। আমি কয়েকটা নাম বলি। O2 2 মাইনাস কে বলে পার অক্সাইড, এর নাম পার অক্সাইড। O2 মাইনাস কে আমরা বলি সুপার অক্সাইড, সুপার অক্সাইড। তো এই নাম দুটো কেন লিখলাম? পরীক্ষায় নাম্বারটা মানে নামগুলো দিয়ে প্রশ্ন দেয়। যাই হোক, চলো এক এক করে আমি আর একটা করে দিই, এরপরেরটা নিজেরা করবে। প্রথমে O2 প্লাসে আসো। তোমরা রেফারেন্স হিসেবে অক্সিজেনের এই যে এমো ডায়াগ্রামটা, আমি একটা বক্স দিয়ে অক্সিজেনের এমো ডায়াগ্রামটাকে হাইলাইট করে রাখি। এই এমো ডায়াগ্রামটার হেল্প তোমাকে নিতে হবে, নিয়ে বাকিদেরটা করতে হয়। বলো তো O2 প্লাস মানে ওর ইলেকট্রন
কম না বেশি এবং থেকে বেশি কম? O2 প্লাস মানে ইলেকট্রন কম না বেশি? কম। আচ্ছা, তাহলে সৃজিতা, তুমি যখন উত্তর দিলে কম, আমি ইলেকট্রনটাকে থেকে তাড়াবো? পাই স্টার টু পি বাই থেকে। ভেরি গুড, পাই স্টার 2p থেকে তাড়াবো। স্টিল সৃজিতাই উত্তর করতে থাকো, তুমি মাইক্রোফোনটা অন আছে যেহেতু। তাহলে O2 প্লাসের ইলেকট্রন পাই স্টার থেকে চলে গেল। O2 প্লাসকে আমরা ডায়া বলবো না প্যারা বলবো? প্যারা স্যার। কেন না গো না প্যারা? ডায়া ডায়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডায়া স্যার। কটা ইলেকট্রন গেছে সৃজিতা? একটা গেছে। তাহলে পাই স্টার 2px 2py মিলে তো একটা একটা করে দুটো আনপেয়ার ছিল, তুমি তো একটা তাড়িয়েছো, স্টিল একটা আনপেয়ার হ্যাঁ রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্যারাম্যাগনেটিক, প্যারা প্যারাম্যাগনেটিক, হবে তার। প্যারা হ্যাঁ। হবে। হুম, এবার বলো তোর বন্ড অর্ডার কত হবে? করতে হবে স্যার। অ্যান্টি বন্ডিং থেকে একটা কমেছে, তাহলে বন্ড অর্ডার। আচ্ছা, শুধু সৃজিতা কেন, এটা সবাই উত্তর করুক। অ্যান্টি বন্ডিং থেকে একটা ইলেকট্রন গেছে, তাহলে O2 প্লাসের বন্ড অর্ডার কি হওয়া উচিত? 2.5। বাহ, ভেরি গুড। স্নেহাই উত্তর দিয়েছে 2.5। বাকিটা দেখো তো বুঝলে কিনা। ওদের তো অ্যান্টি বন্ডিং থেকে বেরিয়ে গেছে, তাহলে বোঝো বন্ড অর্ডার হবে এরকম ভাবে। বন্ডিং এর 10টাই ছিল, অ্যান্টি বন্ডিং থেকে ওর ইলেকট্রন বেরিয়েছে, তাহলে অ্যান্টি বন্ডিং এ এখন আছে 5টা, ডিভাইডেড বাই 2, ওই জন্য ওর বন্ড অর্ডার 2.5। এবার আমার নেক্সট O2 প্লাসটা নিয়ে রিপোর্ট চাই, এর বন্ড অর্ডার চাই, আর ডায়ানা প্যারা সেটা রিপোর্ট করো। এটা বাকিটা করবে, আমি এটা বলবো না, তোমাদের অ্যান্সার করতে হবে এটা। স্যার ডায়াম্যাগনেটিক 3। ও বলছে ডায়াম্যাগনেটিক। আচ্ছা, ডায়াম্যাগনেটিকটা পরে লিখি, ওর বন্ড অর্ডার 3 বেরিয়েছে, আর এটা নাকি ডায়াম্যাগনেটিক। বাকিটা একটু বলবে ও ঠিক না ভুল বলছে? কেউ কিন্তু উত্তর করলো না। হ্যাঁ স্যার ঠিক বলেছেন। ও একদম ঠিক ঠিক বলেছেন। বলছে, কারণ O2 2 প্লাস মানে ওর আবার অ্যান্টি বন্ডিং থেকেই কমবে, অ্যান্টি বন্ডিং এ 4টা হয়ে যাবে, ওই জন্য বন্ড অর্ডার 3। নেক্সট O2 মাইনাস, বন্ড অর্ডার বলো। O2 মাইনাস এর বন্ড অর্ডার বলো, ডায়না প্যারা বলো। আচ্ছা, O2 মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি। তোমরা ভাবো না, এই পাইস্টার, স্যার ওয়ান এই পয়েন্ট ফাইভ পাইস্টার, আছে বন্ড হ্যাঁ অর্ডারটা। 1.5 আসে, প্যারা ওর হবে একটা স্যার, একটা প্যারা। প্যারা হবে, স্টিল প্যারাই হবে। কারণ পাইস্টারে যদি একটা ইলেকট্রন আসেও, আরেকটা পাইস্টারে স্টিল আনপেয়ার থাকবে, এটাকে অবশ্যই প্যারা বলবো। আর বন্ড অর্ডার হবে 1.5, তাহলে বন্ড অর্ডারটা আগে লিখি, আর প্যারাম্যাগনেটিক লেখো। এবার বলো তো O2 2 মাইনাস কি হবে? O2 2 স্যার মাইনাস ওয়ান মানে আর আরেকটা ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক হবে। বাহ, বন্ড O2 অর্ডার 2 ওয়ান হবে। মাইনাস ডায়াম্যাগনেটিক হবে, আর বন্ড অর্ডার কত হবে? ওয়ান। 1। বলো তো, এই যে 5টা স্পিসিস সম্পর্কে যে কাজগুলো করলাম, এটা তোমাদের কতটা ক্লিয়ার হলো? মানে আমরা পারবো না পারবো না এই কাজগুলো করতে? পারবো স্যার। পারবো। এবার আমায় নেক্সট প্রশ্নের উত্তর দাও। এই 5টা স্পিসিসের মধ্যে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় মোস্ট স্টেবল স্পিসিস, কোশ্চেন মার্ক দিলাম, চলো অ্যান্সার করো। মোস্ট স্টেবল স্পিসিস। O2 2+। O2 ও 2 টু টু প্লাস। প্লাস। O2 2 প্লাস, যুক্তিটা কি স্নেহায়ু? স্যার বন্ড অর্ডার ম্যাক্সিমাম আছে। বন্ড অর্ডার ম্যাক্সিমাম আছে। চলো নেক্সট বলো লিস্ট স্টেবল, লিস্ট। স্যার O2 ও টু টু মাইনাস। মাইনাস। পারক্সাইড O2 2 পারক্সাইড। মাইনাস, পারক্সাইড, পারক্সাইড লিস্ট স্টেবল। ওই জন্য দেখবে তোমরা যদি ছোটবেলায় নাও পড়ে থাকো, 11-এ পড়বে, হাইড্রোজেন পারক্সাইড হাইলি আনস্টেবল। একে যদি তুমি জাস্ট পাত্রটাকে, মানে ও যে কন্টেনারে রাখা থাকে সেটাকে রেখে দাও লাইটের প্রেজেন্সে, হাইড্রোজেন পারক্সাইড কন্টিনিউয়াসলি ডিসোসিয়েট করে ওয়াটার অ্যান্ড অক্সিজেন প্রডিউস করে, কারণ এটা লিস্ট স্টেবল, এর বন্ড অর্ডার সবচেয়ে কম। আর দুটো পয়েন্ট এক্সট্রা বলে দিই, যদি দেখো পরীক্ষায় প্রশ্ন আসে এই 5টা স্পিসিসের বন্ড এনার্জি, এদের অর্ডার করো, দুটো প্রশ্ন আসতে পারে, একটা বন্ড এনার্জির অর্ডার, আর একটা বন্ড লেন্থের অর্ডার। গল্পটা কি, যার বন্ড অর্ডার যত বেশি, সেই বন্ড ভাঙতে তত বেশি এনার্জি লাগবে, ওটাই বন্ড এনার্জি অর্ডার। আর বন্ড অর্ডার যার বেশি, সেই বন্ডটা তত ছোট,
তার মানে বন্ড অর্ডারের সাথে বন্ড লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল, আর বন্ড অর্ডারের সাথে বন্ড এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল। কারণ বন্ড অর্ডার বেশি মানে বন্ডের সংখ্যা বেশি, ভাঙতে এনার্জি বেশি লাগবে, বন্ড এনার্জি বেশি। তাহলে আমাকে এই 5টা স্পিসিসের মধ্যে বলো তো বন্ড এনার্জির অর্ডার কি হওয়া উচিত? বন্ড এনার্জি অর্ডার মানে বন্ড অর্ডারের অর্ডার, আর বন্ড লেন্থ মানে এর উল্টো অর্ডার। বলো এদের 5 জনের মধ্যে হাইয়েস্ট বন্ড এনার্জি কোনটা? আমি পরের পাতায় লিখবো, তোমরা পরপর বলে যাও। আমি সবার আগে বন্ড এনার্জির অর্ডারটা লিখতে চাই, কেউ বলুক বন্ড এনার্জির অর্ডার। বলতে হবে বন্ড এনার্জির অর্ডার কি। স্যার কি কি ছিল ওটা আরেকবার দেখাও। আরেকবার দেখাই, দেখো তো কি কি ছিল। বন্ড এনার্জি কিন্তু সিটিটা, হ্যাঁ স্যার ওদের স্টেবিলিটির অর্ডারটাই তো ওই বন্ড অর্ডার হবে না? ইয়েস, স্টেবিলিটি হ্যাঁ, অর্ডারই হবে যেটা বন্ড, আগে হলো ওটাই হবে। ওটাই হবে। আর তাহলে অর্ডারটা কি হাইয়েস্ট কে? আর একদম উল্টোটাই বন্ড লেন্থটা হবে। ওটাই তো 2 সুন্দর plus বুঝে গেছো, উল্টোটাই হবে বন্ড লেন্থ। বন্ড এনার্জি অর্ডার হবে O2 2 প্লাস হাইয়েস্ট, তারপর O2 প্লাস, তারপর O2, তারপরে O2 মাইনাস, সবার লাস্টে O2 2 মাইনাস। আর যদি ওরা জিজ্ঞেস করে না বন্ড লেন্থের অর্ডার, এটা যা করেছি তার রিভার্স হবে। এটা আমি আর লিখলাম না, এটা তোমরা বাড়িতে বসে করে নিও। আচ্ছা, ক্লাসটা এক্ষুনি শেষ হয়ে যাবে, হ্যাঁ তোমরা কেউ যাবে না। আমি 10 মিনিটের একটা ব্রেক দেয় ওরা, তারপরে আবার লিঙ্ক দেবো। ততক্ষণে এই জায়গাটা একটু নিজেরা পড়তে থাকো কি লিখেছি। আচ্ছা, বন্ড লেন্থের অর্ডার নিশ্চয়ই পারা যাবে। বন্ড লেন্থ হাইয়েস্ট হবে O2 2 মাইনাস, এটা 2 মাইনাস হবে, তারপরে হবে O2 মাইনাস, তারপরে O2 হবে, এরপরে হবে O2 প্লাস, সবার লাস্টেই হবে O2 2 প্লাস। এই হচ্ছে মোটামুটি আমাদের বন্ড অর্ডার, বন্ড এনার্জি, এইসব গল্প। এবার আমি নেক্সট ক্লাসে মানে স্যার বন্ড লেন্থটা ইনভার্সলি প্রপোর্শনাল কেন হলো? কারণ কি বন্ড, দেখো বন্ড অর্ডার যত বেশি মানে মনে করো এইভাবে ভাবি, নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে ভাবো, আর ধরো